আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন লন্ডন থেকে। স্বাগত জানাচ্ছি কাজী হেমায়েতুদ্দিন মিশন। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে আমাদের সঙ্গে আছেন। সবকিছু ঠিকই ছিল, নিরাপত্তা, প্রোটোকল, ক্ষমতা, কিন্তু প্রধানমন্ত্রী নিজের দেশেই বুঝতে পারছিলেন না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। চারপাশে নিজের লোক, নিরাপত্তা, তবুও তিনি একা। 2024-এর 5 আগস্ট মাত্র 1 ঘন্টার মধ্যে ভেঙে পড়ে একটি সরকার। 15 বছর ব্যাপী দুর্দণ্ড প্রতাপশালী শেখ হাসিনার সরকার। প্রশ্ন হলো, এই পতন কি হুট করে রাস্তায় শুরু হয়েছিল, নাকি আগে থেকেই ক্ষমতার ভেতরেই লেখা হয়ে গিয়েছিল এর শেষ অধ্যায়? 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লেও প্রশ্ন রেখে গেছেন, তিনি কি নিজেই গিয়েছেন নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছিল? নর্থ ইস্ট নিউজের বিস্ফোরক প্রতিবেদন দাবি করছে, শীর্ষ সেনা কর্মকর্তাদের কৌশলেই পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের। এটা ছিল আগে থেকেই সাজানো এক কৌশল। শেষ পর্যন্ত দেখুন, রয়েছে অনেক চাঞ্চল্যকর তথ্য। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, 5 আগস্ট কুর্মিটোলায় বাসার ঘাঁটিতে রাষ্ট্রীয় প্রোটোকলের কমতি ছিল না, কিন্তু শেখ হাসিনা ততক্ষণে বুঝে ফেলেছেন তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। ক্ষমতার চাবি তার হাত থেকে চলে গেছে, কিন্তু যখন এটা বুঝলেন ততক্ষণে আসলে জানতে পারলেন প্রায় 1 ঘন্টা আগেই উত্তরায় কারফিউর ব্যারিকেড সরে গেছে। নর্থ ইস্ট বলছে, ইউটিউবে দেওয়া এক বার্তায় শেখ হাসিনা দাবি করেছেন তিনি ভেবেছিলেন তাকে নিরাপত্তার কারণে টুঙ্গিপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বাসার ঘাঁটিতে পৌঁছানোর পরই বুঝতে পারলেন তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, ক্ষমতা হারিয়েছেন। তার নিরাপত্তার দায়িত্বে থাকা এসএসএফ, পুলিশ এবং র্যাবও তার গন্তব্য সম্পর্কে অবগত ছিল না। অথচ ওই দিন সকালে, মানে 5 আগস্ট সকালেই জেনারেল ওয়াকার ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছ থেকে একটি বাংলাদেশি সামরিক বিমানের ভারতীয় আকাশসীমায় প্রবেশের অনুমতি নিয়েছিলেন, বলছে নর্থ ইস্ট নিউজ। এই অনুসন্ধানী প্রতিবেদনে আরো যেসব তথ্য উঠে এসেছে তা এক কথায় ভয়াবহ, এবং বোঝা যাচ্ছে অনেক আগে থেকেই প্ল্যান করে এগোচ্ছিল একটি গোষ্ঠী। আপনাদের মনে আছে, নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে ইউনুসের বলা কথাগুলো নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। তিনি কি বলেছিলেন, ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যান। প্রতিবেদন অনুযায়ী শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা এবং ডিজিএফআই এবং এনএসআই প্রধানরা চতুর কৌশল ব্যবহার করে প্রথমে শেখ হাসিনাকে নিজেদের উপর নির্ভরশীল করেছেন এবং তারপর তাকে ক্ষমতাচ্যুত করেছেন। বলা হচ্ছে 2024-এর 7 জানুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনের আগেই তৈরি করা হয়েছিল একটি প্রভাব বলয়। এটাকে বলা হচ্ছে চট্টগ্রাম সার্কেল। প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় গোয়েন্দা সংস্থায় প্ল্যান অনুযায়ী বসানো হয়েছে বাছাই করা ব্যক্তিদের। সেগুলো কি কি? নর্থ ইস্টে যেগুলো এসছে দু একটি বলি। চট্টগ্রামের মোহাম্মদ কায়কাউসকে প্রিন্সিপাল সেক্রেটারি বানানো হয়েছে, মুখ্য সচিব। এরপর হাটাজারি নিবাসী মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোর্শেদকে বলা হচ্ছে, তিনি মোর্শেদ খান মানে বিএনপির নেতা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, তার ভাগ্নি জামাই, তাকে এনএসআই ডিজি করা হয়েছে। এখন তিনি অ্যাডজুটেন্ট জেনারেল। এবং কক্সবাজার নিবাসী মেজর জেনারেল হামিদুল হককে ডিজিএফআই এর মহাপরিচালক পদে বসানো হয়েছে। লিখছে যে এই হামিদুল হকের পরামর্শেই সাংবাদিক নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি নিযুক্ত করা হয়েছিল। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে, নাইম ভাই আমাদের সিনিয়র ভাই, নাইম ভাইকে প্রেস সেক্রেটারি করার পরে এটা নিয়ে কত তর্ক বিতর্ক হয়েছিল এবং তার নিয়োগ প্রক্রিয়া বেশ কিছুদিন থেমেছিল। পরে শেষ পর্যন্ত তিনি আবারও প্রেস সেক্রেটারি হতে পেরেছিলেন। আজকে বোঝা যাচ্ছে পেছনে শক্তিটা আসলে কি ছিল বা কারা ছিলেন। এবং প্রতিবেদনে বলা হচ্ছে যে ওই সময়কার মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবির আহমেদও এই চক্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন ওই সময়।
এছাড়া পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সালমান এফ রহমান, আমরা সবাই জানি সালমান এফ রহমানের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা। তার বাবা পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, সম্ভবত শিক্ষামন্ত্রী ছিলেন ফজলুর রহমান সাহেব। এখন তার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো, খুব স্বাভাবিক, ব্যবসা বাণিজ্য করেন, নামকরা ব্যবসায়ী, আলোচিত ব্যবসায়ী। আসলে এই সালমান এফ রহমান উপদেষ্টা হন, প্রধানমন্ত্রীর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, বেসরকারি বিনিয়োগ, এবং তিনি ক্রমশ আমরা দেখেছি যে সরকারের ব্যাপক প্রভাবশালী হয়ে উঠেছিলেন। এছাড়া ঢাকায় জাতিসংঘের তৎকালীন যে আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস, যিনি এখন মিয়ানমারে তার পদায়ন হয়েছে, এই চক্রের প্রত্যেকের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন। একবার ভাবুন, গোয়েন লুইসের কি কাজ, তিনি জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠানের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি হিসেবে কাজ করতেন, কিন্তু তাকে পলিটিক্যালি অত্যন্ত সক্রিয় দেখা গেছে এবং ষড়যন্ত্রের ভিতরেও তিনি জড়িত আছেন। নর্থ ইস্টের নিউজ আজকে এটি বলছে, এবং বলছে যে তিনি মানে গোয়েন লুইস জেনারেল ওয়াকারের সঙ্গে প্রায় দেখা করতেন। কি কাজ জেনারেল ওয়াকারের সঙ্গে গোয়েন লুইসের? জেনারেল ওয়াকারই বা তাকে কেন এত সাক্ষাৎ দিতেন? জানা যায় গোয়েন লুইস শেখ হাসিনার সরকারের প্রতি অসন্তুষ্ট ছিলেন। তা তো বোঝাই যায়। মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পরে যখনই গণমাধ্যমের সঙ্গে গোয়েন লুইস কথা বলেছেন, তিনি এমন সব কথা বলেছেন যে কথাগুলো আসলে ইউনূসকে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দেওয়ার মতো করে। এবং যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে গোয়েন লুইস এক নতুন ফর্মুলায় জারি করেছিলেন, বলেছিলেন লোকজন যদি ভোট কেন্দ্রে যায় ভোট দেয়, সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন। মানে নিজেদের স্বার্থের জন্য তারা কি করতে পারেন। জাতিসংঘের তো আসলে বিশ্বব্যাপী কোনো করবার কিছু নেই, বাংলাদেশের মতো একটি দরিদ্র দেশে এসে তারা সবকিছু তছনছ করে দিয়েছে। যাই হোক, এই গোয়েন লুইস রামু সেনানিবাসকে জাতিসংঘের স্থায়ী শান্তিরক্ষা ঘাঁটিতে পরিণত করা এবং রাখাইন অঞ্চলে একটি সামরিক করিডোর তৈরির মতো বিতর্কিত প্রস্তাবগুলো সামনে এনেছিলেন। নিশ্চয়ই শেখ হাসিনার কাছেও সেগুলো গিয়েছিল, শেখ হাসিনা তো নিশ্চয়ই এগুলো পাত্তা দেননি। আমরা দেখেছি ইউনূসের আমলে এই বিষয়গুলো কত দূরে গিয়েছিল। কিন্তু আপনারা এটি তো জানেন, আমরা সবাই জানি, শেখ হাসিনা আসলে ইউনূসের মতো দেশ বিক্রির ধান্দা বুঝতেন না। তার অন্য অনেক সমস্যা থাকতে পারে, অনেক দোষ থাকতে পারে, দেশ বিক্রি করা, দেশের সম্পদ বিক্রি করা, কাউকে দিয়ে দেওয়া, এই ধান্দাটা তিনি করেননি। অনেকে বলবেন যে ভারতকে তিনি সব দিয়ে দিয়েছেন। ভারতকে কি দিয়েছেন 18 মাসে ইউনূস সরকার, সেটা অবশ্যই বের করেছে, আমরা সবাই দেখেছি। যাই হোক, এই যে চক্রটির কথা বললাম, যে এই চক্র আসলে হিংস্র পরিকল্পনা নিয়ে এগিয়েছে, এটি নর্থ ইস্ট নিউজ লিখেছে। তারা বলছে সংঘাত, সহিংসতা এবং সামরিক নিষ্ক্রিয়তার মধ্যে, মানে সামরিক বাহিনী চুপচাপ, যেখানে কথা বলবার দরকার সেখানে বলছে না, নিষ্ক্রিয় থাকছে, এইসবের মধ্যে জাতিসংঘের শান্তিরক্ষা হস্তক্ষেপকে যেন ন্যায্যতা দেওয়া যায়। এজন্য 5 আগস্ট গণসহিংসতার মাধ্যমে শেখ হাসিনাকে হত্যা করা এবং একটি যুদ্ধ পরিস্থিতি তৈরির পরিকল্পনা তারা করেছিল বলে অভিযোগ রয়েছে, লিখেছে নর্থ ইস্ট নিউজ। নর্থ ইস্ট আরো বলছে, একজন শীর্ষ ভারতীয় জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সময়োচিত বিচক্ষণ সিদ্ধান্ত এই পরিকল্পনা, বুঝতেই পারছেন অজিত দোভালের কথা তারা বলছেন। কিন্তু অন্য একটি সূত্র থেকে আমি এর আগেই জেনেছি, সেটি একটি কন্টেন্টে বলেছিলাম, যে আসলে এই বিষয়টি মিস করেছিল। এইরকম একটি বিপর্যয় একেবারেই বুঝতে পারেনি, বা কোনো কারণে তারা এটি মিস করে গিয়েছিল। কেজিবির তরফ থেকে এটি জানানো হয়েছে দিল্লির শীর্ষ পর্যায় থেকে এর কর্মকর্তা এবং নিরাপত্তা কর্মকর্তাদের এটি নিয়ে নরেন্দ্র মোদী বা অন্য কেউ অত্যন্ত প্রেসার দিয়েছিলেন, এবং তারপরে কিছুক্ষণের ভিতরেই এই দৃশ্যপটটি পাল্টে যায়। এই যে শেখ হাসিনাকে নৃশংসভাবে হত্যা করার চিন্তা, হেনস্থা করবার কুপরিকল্পনা এবং চূড়ান্ত অপদস্থ করার বদ মতলব হীন চক্রান্ত, এগুলো আসলে এই ঘটনার মধ্য দিয়ে কেজিবি করুক আর করুক বা অজিত দোভাল করুক, এটি ব্যর্থ হয়েছিল। সুপ্রিয় দর্শক, আপনারাও দেখেছেন শেখ হাসিনার প্রস্থানের খবর ছড়িয়ে যাবার পর অরাষ্ট্রীয় শক্তিগুলো, নন স্টেট অ্যাক্টর শক্তিগুলো কোনো প্রতিরোধ ছাড়াই গণভবন, সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে, লুটপাট করিয়েছে, নির্বিকার ভঙ্গিতে, নির্বিবাদে। কেউ তাদের এতটুকু বাধা দেয়নি বা প্রতিরোধ করেনি। কেন করেনি? প্রশ্নটি একবার নিজেকেই করুন। ক্ষোভ আছে শেখ হাসিনার প্রতি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় ভবন, রাষ্ট্রীয় সংস্থার প্রতি এই ক্ষোভ কার স্বার্থে?
যাই হোক, এদিকে আওয়ামী লীগের নেতারা, মানে ওই সময়কার আওয়ামী লীগের নেতারা যারা ওই সময়ে বলা হচ্ছে ওই সময়ে শেখ হাসিনার কাছাকাছি ছিলেন বা তার সঙ্গে যোগাযোগে ছিলেন, তারা শেখ হাসিনাকে বারবার আশ্বাস দেবার চেষ্টা করেছিলেন, বলবার চেষ্টা করেছিলেন যে রাজনৈতিকভাবেই এখনকার যে পরিস্থিতি এটিকে মোকাবেলা করা উচিত বা আমরা করতে চেষ্টা করতে পারি। শেখ হাসিনা আসলে রাজি হননি। কেন রাজি হননি বুঝতে পারবেন, কারণ জেনারেল ওয়াকার এবং সেনাবাহিনীর আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তা রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলা করলে মানে পরিস্থিতি আরো ভয়াবহ হবে, তিনি নিরুৎসাহিত করেছেন তারা এটিকে। তারা বলেছেন এতে হতাহতের সংখ্যা বেড়ে যাবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা শেষ পর্যন্ত হয়তো সম্ভব হবে না। তারা মানে ওই চক্র শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে একেবারে মুখ্যম সময় মতো কাজে লাগিয়েছেন। কিভাবে করেছেন জানি না, হয়তো ভয়ভীতি দেখিয়েছেন বা কিসের কারণে আমি জানি না। তাদের সহায়তায় মানে শেখ রেহানা এবং সালমান এফ রহমানের সহায়তা তারা শেখ হাসিনাকে শেষ পর্যন্ত সামরিক নির্ভর থাকতে রাজি করিয়েছিলেন বা বাধ্য করেছিলেন। আপনাদের আরো মনে আছে শুরুর দিকে যে কোটা আন্দোলন, এটা কিন্তু সহিংস ছিল না, এটা কাউকে দোষ দিয়ে লাভ নেই। ক্রমশ ধীরে ধীরে এটি সহিংস রূপ নিয়েছিল। এই প্রতিবেদন বলছে এই সময় সেনা এবং গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আন্দোলন দমনে জোর দেওয়া হয় শক্তি প্রয়োগের দিকে, কৌশলের বিষয় নয়। আমরা তো জানি অতীতে অনেক সরকারের সময় গোয়েন্দারা গোপনে নানান লেভেলে কথা বলে সরকার বিরোধী আন্দোলন নস্যাৎ করেছে, কিন্তু এবার হয়েছে উল্টোটা। এমনকি 6 ছাত্র নেতাকে যে আটক করা হয়েছে, সে তাদেরকে আটক করে যে বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করার যে ঘটনাটি ঘটেছিল, এটি আসলে বিক্ষোভকে আরো উস্কে দিয়েছিল এবং সরকার পতনে ভূমিকা রেখেছিল। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন যে উদ্ভূত সহিংস পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর উপর নির্ভর করাই ছিল শেখ হাসিনার সবচেয়ে বড় রাজনৈতিক ভুল। নিজেকে বাঁচাতে নির্বাসনে গিয়ে দেশান্তরী হয়ে সেই ভুলের মূল্যই তিনি চুকিয়েছেন। 5 আগস্ট আপনারা টিভি স্ক্রলে যখন শুনলেন বা আমরা যখন জানলাম সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, তখনই আসলে বোঝা গেছে সরকার বা শাসন ব্যবস্থায় পরিবর্তন হতে যাচ্ছে বা হয়ে গেছে। এই কারণেই হয়তো প্রশ্ন উঠছে সবকিছু আগে থেকেই পরিকল্পিত ছিল। নর্থ ইস্ট নিউজ লিখছে শাসন পরিবর্তনের অন্যতম প্রধান ফল ছিল জামাতের রাজনৈতিক পুনর্বাসন। জামাত নিষিদ্ধ ছিল, শেখ হাসিনা জামাতের প্রতি ন্যায় করেছেন না অন্যায় করেছেন সেই বিতর্ক বাদ দিয়ে রাতারাতি মুহূর্তের ভিতরে জামাত আবার একেবারে মানে প্রভাব বলয়ের কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়ালো। এতে আরো বলা হয়েছে জেনারেল ওয়াকার কয়েকটি সেনানিবাসে নিষিদ্ধ ঘোষিত জামাত নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। এটি সত্য মিথ্যা জানি না, তবে এটি তো আপনারা সকলেই শুনেছেন। তিনি যখন ডেকেছেন টেলিভিশনে কথা বলেছেন, সর্বপ্রথম তিনি বলেছেন যে জামাত নেতারাও এখানে এসেছিলেন। জামাত প্রীতি তার একটি এটি বদনাম বা সমালোচনা, এটি কিন্তু এখন জনমনে বেশ প্রতিষ্ঠিত। নর্থ ইস্ট যেসব কৌশলের কথা লিখেছে এই প্রতিবেদনে, এটা যদি বলি এরকম যে প্রথমে হচ্ছে ঘিরে ফেলা শেখ হাসিনাকে বা প্রধানমন্ত্রীকে, তারপর তাকে নির্ভরশীল করা গোয়েন্দাদের উপর, সেনাবাহিনীর উপর, এরপর বিচ্ছিন্ন করা জনগণ থেকে, রাজনীতির মাঠ থেকে, সকল জায়গা থেকে, প্রশাসন থেকে, এবং সবশেষে সরিয়ে দেওয়া ক্ষমতা থেকে। অর্থাৎ আমি দেখলাম যে এখানে 4 ধাপের গেম প্ল্যান বাস্তবায়ন করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে ইতিহাসে বিভিন্ন দেশে অনেক সরকারের পতন হয়েছে, কিন্তু এত এত যে সরকারের পতন হয়েছে, সব পতনের পেছনে কিন্তু এত প্রশ্ন থাকে না যত প্রশ্ন বাংলাদেশের সরকার প্রধানের পতনকে ঘিরে এখনো পর্যন্ত উচ্চারিত হচ্ছে। তাই বলছি, যদি এই প্রতিবেদনে উঠে আসা অভিযোগগুলো সত্য হয়, তাহলে বুঝতে হবে 5 আগস্ট শুধু একটি রাজনৈতিক পরিবর্তন হয়নি, এটি শুধু একটি সরকার পতনের গল্প ছিল না, এটি ছিল বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় ইনসাইড গেম বা ইনসাইড অপারেশন, যেখানে রাষ্ট্রীয় ক্ষমতার ভেতর থেকেই লেখা হয়েছে সরকার পতনের স্ক্রিপ্ট। দেশি বিদেশি ডিপ স্টেট মিলে এটি লেখা হয়েছে। সুপ্রিয় দর্শক, 5 আগস্টের পর বাংলাদেশে সবকিছু বদলে গেছে, কিন্তু একটা জিনিস কিন্তু বদলায়নি, সেটা হলো সত্যটা এখনো আড়ালেই রয়ে গেছে। আমরা কি সেই সত্যটা কখনো জানতে পারবো? সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। নববর্ষে তারেক রহমানকে সজীব ওজে জয়ের তোপ
দেশ কি তবে বিদেশি প্রভুদের দখলে? নতুন বছরের সূচনা লগ্নে বাংলাদেশের রাজনৈতিক আকাশ কি মেঘমুক্ত, নাকি ঘনিয়ে আসছে আরো বড় কোনো সংঘাতের মেঘ? বাংলা নববর্ষের এই শুভক্ষণে এক বিস্ফোরক বার্তা নিয়ে হাজির হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব অজের জয়। দীর্ঘ কয়েক মাসের নীরবতা ভেঙে তিনি যে ভাষায় বর্তমান সরকার এবং বিরোধী শক্তির সমালোচনা করেছেন তা দেশের রাজনীতিতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। দেশ কি আজ বিদেশি প্রভুদের দখলে? কেন তিনি শিশুদের মৃত্যুর জন্য বর্তমান প্রশাসনকে দায়ী করছেন? তার আগে একটু বলে নেওয়া ভালো, এই যে কয়েক মাসের নীরবতা ভেঙে সজীব অজের জয় আবার এসছেন। আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বলবো যে সজীব অজের জয় যদি আওয়ামী লীগের কেউ হয়ে থাকেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার পুত্র তো অবশ্যই, এবং তিনি যদি রাজনীতি করতে চান, এই যে মাঝে মাঝে নীরব হয়ে যান, কয়েক মাস নীরব, হঠাৎ করে বের হয়ে সোশ্যাল মিডিয়ায় দুটো কথা লেখেন কিংবা কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দেন, এটিতে আমাদের কিন্তু রক্ষা করবে না। সজীব অজের জয় কিংবা সাইমা অজের পুতুল তাদের আরো বেশি সক্রিয়তা। হ্যাঁ, অনেকে বলবেন আপনি আবার পরিবার টেনে আনছেন। ভাই, আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশে পরিবারের বাইরে কোনো রাজনৈতিক দলকে আপনি কল্পনা করতে পারবেন না। যদি কল্পনা করেন সেটি অবাস্তব, অলীক কল্পনা হবে। সেই জায়গা থেকে বাস্তবতা সম্পন্ন চিন্তা করতে হবে। পরিবারের বাইরে রাজনীতি আপনি করতে পারবেন না, দলকেও টিকিয়ে রাখতে পারবেন না। এই জন্য পরিবারকে অ্যাক্টিভ হতে হবে। আমরা বলবো সজীব অজের জয় আরো অ্যাক্টিভ হবেন। যে আলাপে ছিলাম আমরা, সজীব অজের জয় তার বার্তার শুরুতে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তবে এই শুভেচ্ছা কেবল আনুষ্ঠানিক নয়, তিনি লিখেছেন নতুন বছর আমাদের মাঝে মঙ্গল বয়ে আনুক, মুছে দিক যত জরা ক্লেশ। কিন্তু এর ঠিক পরেই তিনি যোগ করেছেন এক গভীর উদ্বেগের কথা। তার মতে বাংলাদেশের মানুষের জন্য এখন মুক্তি ভীষণ জরুরি। তিনি অভিযোগ করেছেন গত প্রায় 2 বছর ধরে বাংলাদেশের মানুষের ওপর চলছে এক বিধ্বংসী বুলডোজার। কি সেই বুলডোজার? জয়ের ভাষায় মৌলবাদ, সন্ত্রাস, মব, দখল, ধর্ষণ আর খুনের এক ভয়াবহ রাজত্ব। তিনি দাবি করেছেন আজ দল, মত, শ্রেণী, বয়স নির্বিশেষে সমাজের প্রতিটি স্তরের মানুষ ভুগছে। তার এই বক্তব্যের লক্ষ্য মূলত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং তারেক রহমানের রাজনৈতিক প্রভাব। জয়ের বক্তব্যের সবচেয়ে বড় আক্রমণ ছিল ডক্টর ইউনূসের উপর। তিনি সরাসরি বলেছেন ইউনূসের ক্ষমতা দখল আর সান্ধ্যকালীন নির্বাচন দিয়ে দেশকে মবের মুল্লুকে পরিণত করা হয়েছে। এখানে তিনি নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বোঝাতে চেয়েছেন যে বর্তমান সরকার জনগণের রায়ে নয় বরং বিশৃঙ্খলার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে। তার মতে যারা সরকার পরিচালনার দায়িত্বে আছেন তারা দেশের সংকটের চেয়ে নিজেদের স্বার্থ সিদ্ধিতেই বেশি মনোযোগী। এরপর জয় ফিরে গেছেন দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত সংকটে। তিনি লিখেছেন জ্বালানি সংকটের কারণে খেটে খাওয়া কৃষক থেকে শুরু করে বৃহৎ শিল্প, পুরো অর্থনীতি আজ পঙ্গু। জয়ের অভিযোগ এই ভোগান্তি প্রাকৃতিক নয় বরং ম্যানমেড বা কৃত্রিম। তিনি একটি নির্দিষ্ট প্রকল্পের কথা উল্লেখ করেছেন, মহেশখালী সিঙ্গেল পয়েন্ট মোরিং সিস্টেম। জয় দাবি করেছেন তেল রিজার্ভ করার অবকাঠামো প্রস্তুত থাকা সত্ত্বেও সরকার তা ব্যবহার করছে না। তিনি একে কেবল মূর্খতা নয় বরং সাধারণ মানুষকে ইচ্ছে করেই কষ্ট দেওয়া বলে অভিহিত করেছেন। তার মতে এই প্রকল্পটি চালু থাকলে তেল আমদানিতে 9 দিন সময় বাঁচত এবং বছরে 800 কোটি টাকা আয় হতো। কিন্তু প্রকল্পটি শেখ হাসিনার উদ্যোগে হওয়ার জন্য রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা বন্ধ রাখা হয়েছে বলে তিনি দাবি করেন। জয় সরাসরি অভিযোগ করেছেন যে 2025 সালে অবৈধ ইউনূস সরকার অর্ধেকের বেশি শিশুকে হামের টিকা না দেওয়ায় শত শত শিশু মারা গেছে। তিনি প্রশ্ন তুলেছেন এই দায় কার? তার দেওয়া তথ্য মতে আওয়ামী লীগ সরকারের আমলে টিকা দেওয়ার হার ছিল প্রায় 100%, যা 2025 সালে নেমে এসেছে 59%। বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী বানোয়াট তথ্য দিচ্ছেন। জয় দাবি করেছেন গত 1 বছরের ব্যবধানে শিশুদের এই করুণ মৃত্যু ও মহামারীর জন্য বর্তমান বিএনপি সরকার ও ইউনূস সরকার দায়ী। তিনি এই ঘটনাকে শিশু হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে বলেছেন এই বিচার একদিন হতেই হবে।
আইন শৃঙ্খলার অবনতি নিয়ে জয় আরো গুরুতর অভিযোগ এনেছেন। 2024 সালের আগস্ট থেকে শুরু হওয়া মব আক্রমণ এখনো থামেনি বলে তিনি দাবি করেন। কুষ্টিয়ায় তৌহিদি জনতার নামে পিটিয়ে মানুষ হত্যার উদাহরণ টেনে তিনি বলেন, দেশে আইনের শাসন বলতে কিছু নেই। জয়ের মতে দেশ এখন উগ্রবাদীদের দখলে। তিনি 2001 সালের রমনা বটমূলের বোমা হামলার কথা মনে করিয়ে দিয়ে বলেন, সেই অপশক্তি আজ মঙ্গল শোভাযাত্রা বন্ধ করতে চায় এবং মধ্যপ্রাচ্যের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার দৃষ্টিতে এই উগ্রবাদীরা এখন অতীতের চেয়েও অনেক বেশি শক্তিশালী ও ক্ষমতাবান। সবশেষে সজীবজে জয় এক আবেগী ও রাজনৈতিক আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের শির আজ বিদেশি প্রভুর কাছে নত হয়ে আছে। আমাদের জ্ঞান আজ জঙ্গিদের কালো পতাকার তলে অবরুদ্ধ। এই অচলায়তন ভাঙতে তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন। জয়ের শেষ কথা ছিল, আসুন স্লোগানে স্লোগান মেলায় মৌলবাদীদের বাংলাদেশ থেকে নির্মূল করি। সজীবজের জয়ের এই দীর্ঘ বার্তা কেবল একটি নববর্ষের শুভেচ্ছা নয়, বরং এটি একটি রাজনৈতিক ইশতেহার। বর্তমান সরকার এবং বিরোধী দলের বিরুদ্ধে আনা এই গুচ্ছ অভিযোগ বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? শিশু মৃত্যুর পরিসংখ্যান থেকে শুরু করে জ্বালানি সংকট, প্রতিটি অভিযোগের সত্যতা ও প্রভাব নিয়ে জনমনে এখন নানা প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় জয়ের এই দাবিগুলো কি বাস্তবসম্মত, নাকি এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক চাল? কমেন্ট করে আমাদের জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।